সাম্প্রতিক সময়ে সবথেকে হাই প্রোফাইল কেসের আজকে শুনানি ছিল সুপ্রিম কোর্টে। দিল্লি রায়টের সঙ্গে জড়িত ব্যক্তিদের জামিন হবে কি হবে না, এক মস্ত বড় প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক স্তরে উঠতে শুরু করেছিল। কিন্তু আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানালো, উমার খালিদ সহ দুজনকে জামিন দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ তাদের বিপক্ষে বৃহত্তর ষড়যন্ত্রের প্রমাণ পেয়েছে তারা। যদিও বাকিদের কিছু শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে, কিন্তু ঘটনা এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে উমার খালিদ, কারণ এই উমার খালিদকে নিয়ে সরাসরি আমেরিকা লাগাতার কিছু মন্তব্য করে যাচ্ছে এবং তারা সরাসরি জাতীয় রাজনীতিতে, ভারতের যে ইন্টারনাল পলিটিক্স সেখানে যে ঢোকার চেষ্টা করছে তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। ফলে সব দিক থেকে এই কেস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ভারতের জন্য, কারণ ভারতের ইন্টারনাল পলিটিক্সে শুধু হস্তক্ষেপ করা নয়, সরকার বিরোধী আন্দোলনকে এইভাবেই ত্বরান্বিত করার চেষ্টা দিনের পর দিন পশ্চিমা শক্তিগুলো করেছে এবং আজকে প্রকাশ্যে তারা এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু আন্তর্জাতিক স্তরে ভারত বিরোধী ঝড় তোলার চেষ্টা করছে। প্রথমেই আসি আজকে সুপ্রিম কোর্টের শুনানি পর্বে। সুপ্রিম কোর্টে পরিষ্কার বোঝা গেছে যে সুপ্রিম কোর্টের বিচারপতিরা আপাতত এই উমার খালিদ সহ একজনের বিপক্ষে যে তথ্য প্রমাণ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে তাতে তারা প্লিজড, অর্থাৎ সন্তুষ্ট। দিল্লি রায়ট 2020 সালের একটি ঘটনা। আপনারা জানেন সে সময় প্রচার করা হয়েছিল সিএ এবং এনআরসি কে কেন্দ্র করে ভারতে একটি নির্দিষ্ট ধর্মের মানুষকে নাকি বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সরাসরি যদি বলি, সে সময় মুসলমান যারা ধর্মাবলম্বী মানুষরা ছিলেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে সরকারের বিপক্ষে আন্দোলন করে। এবার 2020 সালে জেএনইউর ছাত্র উমার খালিদ এই পুরো বিষয়টিকে ত্বরান্বিত করতে গিয়ে এমন কিছু কার্যকলাপ করে ফেলেছেন যা সরাসরি ভারত বিরোধিতার সমান, এবং এরপরে আমাদের যে ইনভেস্টিগেশন এজেন্সি আছেন তাদেরকে গ্রেফতার করেন এবং তাদের বিপক্ষে ইউএপিএ এই ধারায় কিন্তু মামলা রুজু করা হয়, অর্থাৎ ভারত বিরোধিতার ধারা, দেশদ্রোহিতার ধারা। আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলেছেন যে বাক স্বাধীনতা থাকতেই পারে, এটা বাক স্বাধীনতার হস্তক্ষেপ করা হচ্ছে সেটা নয়, কিন্তু জাতীয় সুরক্ষার সঙ্গে কোনো অবস্থায় কম্প্রোমাইজ করা হবে না। সুপ্রিম কোর্টের শুনানি পর্বে এই পুরো বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং পরবর্তীকালে এই উমার খালিদের বিপক্ষে বৃহত্তর ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায় বলে আপাতত তারা জামিনে মুক্তি পাচ্ছেন না। পরবর্তী জামিনের জন্য আবেদন তারা 1 বছর পর করতে পারবেন। অতিরিক্ত যে 5 জনকে গ্রেফতার করা হয়েছিল তাদের বিপক্ষে সে অর্থে বৃহত্তর ষড়যন্ত্র কোট আনকোট তার প্রমাণ পাওয়া যায়নি, ফলে 12টি শর্তের দ্বারা তাদেরকে জামিন আপাতত দেওয়া হয়েছে। এই পুরো প্রক্রিয়াটির বিচার প্রক্রিয়া ট্রায়াল কোর্টেও চলবে এবং ট্রায়াল কোর্টে তারা জামিনের আবেদন করতে পারবেন এবং ট্রায়াল কোর্ট যদি মনে করেন এই বিষয়ে শুনানি তারা দ্রুত গতিতে করবে, তাহলেও সুপ্রিম কোর্টের কোনো বাধা নিষেধ বা হস্তক্ষেপ করা হবে না, তা বিচারপতিরা জানিয়েছেন। অর্থাৎ মোদ্দা কথা গিয়ে দাঁড়ালো যে তারা জামিন পেলেন না, কারণ তাদের বিপক্ষে আমাদের রাষ্ট্র এবং কেন্দ্র, মানে কেন্দ্র বৃহত্তর ষড়যন্ত্রের প্রমাণ যেটা দেওয়া হয়েছে তারা সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করতে পেরেছেন। এবার এই পুরো বিষয়টি ভারতের ইন্টারনাল পলিটিক্সের ইস্যু, কিন্তু হঠাৎ করে এই বিষয়টি আন্তর্জাতিক শক্তির কাছে প্রধান আলোচ্য বিষয় হয়ে যাচ্ছে। আপনাদের শুনলে কেমন লাগবে যে হঠাৎ করে যদি শুনতে পান যে আমাদের কলকাতার মেয়র কিংবা দিল্লির মেয়র আমেরিকার জেলে বন্দি কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখে দিয়েছেন এবং সেই চিঠি আমেরিকা জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। এই ভাবনাটাই যেমন অপ্রাসঙ্গিক আপনাদের মনে হচ্ছে, আদতে বিষয়টা কিন্তু এক্স্যাক্টলি সেটাই হয়েছে, যেখানে আমেরিকার নিউ ইয়র্কের মেয়র মামদানি, যিনি কিছুদিন আগে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন, তিনি উমার খালিদকে একটি চিঠি লিখে বসেন এবং সেই চিঠির সত্যতা স্বীকার করেন উমার খালিদের বাবা। এবার প্রশ্ন হলো, আমেরিকার নিউ ইয়র্কের একজন মেয়র তিনি ভারতের জেলে বন্দি এক ব্যক্তিকে চিঠি লিখছেন, এটা কি সত্যি গণতন্ত্রের পক্ষে শোভা পাচ্ছে? কারণ এটি তো ভারতের ইন্টারনাল পলিটিক্সের একটি পার্ট। উমার খালিদ আমেরিকা বিরোধী আন্দোলন করেনি, উমার খালিদ পশ্চিমা শক্তির বিরুদ্ধে কোনো আন্দোলন করেনি। উমার খালিদ যেটা করেছেন সেটি সাবজুডিস ম্যাটার, সরাসরি দেশদ্রোহিতার মামলা তার বিপক্ষে দেওয়া হয়েছে এবং ভারত সরকার, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, একাধিক কেন্দ্রীয় সংস্থার তদন্তকারী অফিসাররা এই পুরো বিষয়টি সুপ্রিম কোর্টে গিয়ে এস্টাবলিশ করার চেষ্টা করছেন। সেখানে দাঁড়িয়ে আমেরিকার মতো একটি রাষ্ট্রের মেয়র সরাসরি চিঠি লিখছেন উমার খালিদকে এবং উমার খালিদের বিষয়টিকে আন্তর্জাতিকরণ করার চেষ্টা করছেন। এটা যদি উল্টোটা হতো, মানে পশ্চিমা বিশ্বের জেলে বন্দি কোনো ব্যক্তিকে আমাদের দেশের কোনো রাজনীতিবিদ এইভাবে চিঠি লিখে
পুরো বিষয়টিকে গ্লোবালাইজড করার চেষ্টা করতেন, তাহলে কি ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা মেনে নিত? নিঃসন্দেহে নয়। আসলে অনেক বড় চক্রান্ত যে দিনের পর দিন ডিপ স্টেট করছে, তা আমি বারবার আপনাদের ভিডিওতে বোঝানোর চেষ্টা করছি, বলার চেষ্টা করছি। আপনারা হয়তো কমেন্টে বহু ক্ষেত্রে আমাকে সমর্থনও করেছেন কিংবা আমার বিপরীতে কথাও বলেছেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনারা নিজেরা প্রশ্ন করুন যে উমার খালিদ সত্যিই কি আমেরিকার কাছে মস্ত বড় একটি ইস্যু? না হলে আমেরিকার মতো দেশের একটি মেয়র কেন হঠাৎ করে উমার খালিদের মতো ব্যক্তিত্বকে এই ধরনের একটি ইমোশনাল চিঠি লিখবেন? আচ্ছা, উমার খালিদ পর্ব আপনি ছেড়ে দিন, আমেরিকার পার্লামেন্টিয়ানরা অর্থাৎ সাংসদরা উমার খালিদের জন্য টুইট করছেন, এমনকি ইউএস ল মেকার্সরা ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখে উমার খালিদের বিপক্ষে অ্যাকশন, মানে এই ইস্যুতে অ্যাকশন নিতে বলেছে ভারতের বিপক্ষে। এবার আপনারা ভাবুন, উমার খালিদ এমন একজন হাই প্রোফাইল চরিত্র হয়ে গেলেন হঠাৎ করে আমেরিকার কাছে, যে তার জন্য ইউএস এর নিউ ইয়র্ক সিটির একজন মেয়র চিঠি লিখছেন, ইউএস ল মেকার্সরা চিঠি দিচ্ছেন, ইউএস এর পার্লামেন্টারিয়ানরা টুইট করছেন, চিঠি লিখছেন। ফলে আপনারা বুঝতে পারছেন ভারতের ইন্টারনাল পলিটিক্সে কিভাবে আমেরিকা ক্রমশ ঢুকে পড়ার চেষ্টা করছে। একটি কিন্তু প্রথমবারের জন্য নয়, আপনাদের হয়তো মনে আছে কিছু বছর আগে দিল্লিতে কৃষকরা বিদ্রোহ করেছিল এবং সেই বিদ্রোহকে নিয়ে সরাসরি কিন্তু একের পর এক পশ্চিমা বিশ্বের দেশ লাগাতার কমেন্ট করে গেছে। ভারতের গণতন্ত্র অত্যন্ত সুগঠিত বলে ভারত সরকার এই বিষয়গুলো মোকাবিলা করতে পারে, কিন্তু বাংলাদেশ পারেনি বলে শেখ হাসিনার পতন হয়েছে। ভেনিজুয়েলা পারেনি বলে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে আমেরিকা জেলে বন্দী হতে হচ্ছে। ভারত অত্যন্ত ঘনত্ববহুল একটি রাষ্ট্র, অত্যন্ত সুগঠিত গণতন্ত্র বলে এই পশ্চিমা শক্তির ইন্টারনাল পলিটিক্সে ঝাঁপিয়ে পড়ার প্রবণতাকে রুখে দিতে পারে, কিন্তু দিনের পর দিন এই চক্রান্ত যদি ভারতের বিপক্ষে হয়, তাহলে কতদিন এই গণতন্ত্রের গর্ব আমরা ধরে রাখতে পারবো আমরা নিজেরাও জানি না। যাই হোক, তথ্যে ফিরি। পাশাপাশি ইউএস ল মেকার্স উমার খালিদের হয়ে চিঠি লিখে উমার খালিদকে সমর্থন করেছেন। এবং এই প্রথম বিষয় আপনারা দেখবেন, এই যে মামদানি, যিনি নিউ ইয়র্ক সিটিতে মেয়র হয়ে জিতেছেন, তিনি লাগাতারভাবে দুটো ইস্যু নিয়ে বারবার চর্চা করেন। সেটি হলো ইসরায়েল এবং ইন্ডিয়া। তারা দুজনকে একই ব্র্যাকেটে ফেলতে চান। ইসরায়েলের কড়া সমালোচনা করেছে কিছুদিন আগে। এমনকি আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা সরাসরি ঘোষণা করে দিয়েছে যে সকল ছাত্র আমেরিকায় পড়তে এসে অ্যান্টি ইসরায়েল মুভমেন্টে জড়িয়ে পড়বেন বা করবেন, তাদেরকে ডিপোর্ট করে দেওয়া হবে। এমনকি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ভেরিফিকেশনও কিন্তু তারা বিভিন্নভাবে করছেন। শুধু তাই নয়, ইসরায়েলের পক্ষ থেকে প্রকাশ্যে বিবৃতি দেওয়া হয়েছে এবং পরিষ্কার বলা হয়েছে দিস ইজ নট লিডারশিপ, অর্থাৎ মামদানির বিপক্ষে তারা কড়া অ্যাকশন নেওয়ার কথাও কিন্তু বলেছে। এবার এই পুরো বিষয়টি অদ্ভুতভাবে একটা জটিল জায়গায় চলে যাচ্ছে যখন তারা ধারাবাহিকভাবে এই উমার খালিদকে নিয়ে কমেন্ট করতে শুরু করেছেন। বিজেপির পক্ষ থেকেও পাল্টা বলা হয়েছে যে এটা আমাদের ইন্টারনাল ইস্যু, এ বিষয়ে কেন ঢুকছেন, কিসের জন্য ঢুকছেন এবং কোনো অবস্থাতেই টলারেট করা হবে না আমেরিকার এই দাদাগিরি। পরবর্তীকালে ইউএস পার্লামেন্টারিয়ান একটি টুইট করে বসেন। তিনি লেখেন, আই মেট উইথ প্যারেন্টস অফ উমার খালিদ হু হ্যাজ বিন জেলড ইন ইন্ডিয়া ফর মিয়ার 5 ইয়ার্স উইদাউট ট্রায়াল। অর্থাৎ আমেরিকা বোঝানোর চেষ্টা করছে তারা উমার খালিদকে নিয়ে অত্যন্ত কনসাস, চিন্তিত, কারণ উমার খালিদ নাকি 5 বছর বিনা বিচারে জেলে বন্দী। আসলে বিষয়টা কিন্তু সেটা নয়, উমার খালিদের ট্রায়াল কিন্তু হচ্ছে। এমনকি আপনারা শুনলে অবাক হবেন, উমার খালিদ কিন্তু 2024 সালে একবারে জামিনও পেয়েছিলেন। 2024 সালে সুপ্রিম কোর্টে কপিল সিব্বল, যিনি উমার খালিদের আইনজীবী, তিনি প্রথমে বেল পিটিশন মুভ করার কথা ভেবেছিলেন। হঠাৎ করে কপিল সিব্বল বলেন, আমরা সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করব না, আমরা পুরো বিষয়টি ট্রায়াল কোর্টে আবেদন করব। ফলে সুপ্রিম কোর্টে বিচার পদ্ধতি থেমে গিয়ে ট্রায়াল কোর্টে এই বিচারটি শুরু হয়ে যায়। পরবর্তীকালে উমার খালিদকে কিন্তু 7 দিনের জন্য বেলও দেওয়া হয়েছিল তার বোনের বিয়ের জন্য। 28শে ডিসেম্বর থেকে 3 জানুয়ারি এই 7 দিন কিন্তু উমার খালিদ জামিনে মুক্ত ছিলেন বোনের বিয়ে অ্যাটেন্ড করার জন্য। কিছু শর্ত তার উপরে চাপানো হয়েছিল। ফলে আমেরিকা যে বারবার প্রেজেন্ট করার চেষ্টা করছে যে বিনা বিচারে তাকে জেলে বন্দি করে দেওয়া হয়েছে, সেটা যে সম্পূর্ণ ভুল এবং মিথ্যা, তা কিন্তু আপনারা নিজেরা গুগলে গিয়েও দেখতে পারেন। বিনা বিচারে তো কারোর 7 দিনের জন্য জামিন হয় না। এবার তিনি সরাসরি দেশদ্রোহিতার সঙ্গে যুক্ত কি যুক্ত নয়, তা তো বিচার বিবেচনার বিষয়, তা তো আইন আদালতের বিষয়। হঠাৎ করে উমার খালিদকে নিয়ে আমেরিকা সরকার, আমেরিকার সাংসদরা, আমেরিকার ল মেকার্সরা কিংবা আমেরিকার একটি শহরের মেয়র কেন ঝাঁপিয়ে পড়লেন, তা কিন্তু বোঝার জন্য আজকে রকেট সায়েন্স প্রয়োজন হয় না। যেহেতু ভারত আমেরিকার বিপক্ষে শক্তিশালী লড়াই করছে, অন্তত ট্যারিফ ওয়ারে সরাসরি আমেরিকাকে পাল্টা দিয়েছে ভারত,
তাই আমেরিকা সরাসরি ভারতকে টার্গেট করছে, ভারতের বিভিন্ন ক্ষেত্রে ভারতকে অশান্ত করার চেষ্টা করছে এবং বৃহত্তর ষড়যন্ত্র আমেরিকার পক্ষ থেকে হচ্ছে তা কিন্তু আজকে পরিষ্কার বোঝা যাচ্ছে। যাই হোক, অত্যন্ত সচেতনভাবে আমাদের এগোতে হবে। যাই হয়ে যাক, রাজনীতির ঊর্ধ্বে, ধর্মের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে। আমাদের একজোট না হলে আমেরিকার মতো হানাদারি শক্তি হয়তো আমাদের রাজনৈতিক নেতাদের স্বার্থকে রক্ষা করতে গিয়ে আমাদের দেশটাকে জলাঞ্জলিতে পাঠিয়ে দিতে যেকোনো মুহূর্তে পারে। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।